জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের নির্মূল করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। এবং ঈদ উল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো হুমকি নেই বললেন র্যাবের মহাপরিচালক। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেছেন, হামলাকারীরা যেই ধরনের দুঃসাহস ও অধ্যত্বপূর্ণ আচরণ দেখিয়েছে সেটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গল সলিমপুরকে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হতে দেখেছি, তবে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এ সময় সন্ত্রাসীদের আড্ডা যেখানেই থাকুক নির্মূল করার ঘোষণা দিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেয়া হবে না। এ সময় পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে মহাসড়ক, পশুরহাট ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানে থাকুক সেগুলো নির্মূল করা হবে। আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমাজের সর্বস্তরের মানুষ আশা করি আমাদের সেই উদ্যোগকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলো কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। চলতি বছর স্বস্তিতে লঞ্চ যাত্রা করছে যাত্রীরা, এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। বলেন, এই বছর ভাড়া, পরিবেশ ও যাত্রী সেবায় লঞ্চ ঘাটের উন্নতি হওয়ায় এইবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। জানান, সরকারের দায়িত্ব যাত্রী সেবা নিরাপদ করা, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। সবকিছু বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে মানুষ স্বস্তিতে, নিরাপদে এই নৌযাত্রার মাধ্যমে তার গন্তব্যে পৌঁছাতে পারছে। এবং আমার মনে হয় যে এটা আমি একা দেখিনি, আপনারাও দেখেছেন যে ভাড়া, পরিবেশ, যাত্রী সেবা, মনিটরিং সেল, কন্ট্রোল রুম, ভিজিলেন্স টিম তারা কাজ করছে। আপনার যারা একটু অসুস্থ তাদের জন্য হুইল চেয়ার আছে, ট্রলি আছে মালামাল ক্যারি করার জন্য। মালামাল ক্যারি করার জন্য কাউকে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে না, ম্যানেজ করতে হচ্ছে না। এই ধরনের সার্ভিসও এখানে সার্ভিস আছে বা সার্ভিস চার্জ কেউ নিচ্ছে না। আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বেশ কিছু ক্যাডেট আছে, তারাও সার্বক্ষণিকভাবে যাত্রীদের সহযোগিতা করছে, হেল্প করছে। বিশ্রামাগার এর আগে ছিল না, দেখবেন যে 2টি বিশ্রামাগার আমি দেখলাম, 3টি বিশ্রামাগার ওখানে রাখা হয়েছে। বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন। আইনমন্ত্রী বলেন, দেশের বিচার বিভাগ যতটা স্বাধীনতা উপভোগ করে তা অন্য কোথাও নেই। পরিদর্শনকালে বহুল আলোচিত রামিসা হত্যা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা মামলায় যেন শতভাগ ন্যায় বিচার নিশ্চিত হয় সেদিকেও সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, এত স্বাধীনতা অন্য কোনো জায়গায় খুব কম উপভোগ করে। আপনার সুপ্রিম কোর্টের বিচারকরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যেখানে তাদের ট্রান্সফার, পোস্টিং, ডিসিপ্লিন কোনো কিছু সরকার হাতে নাই, কিন্তু সেই স্বাধীনতার অন্য রূপও আমরা দেখেছি। সেখানে আমরা দেখেছি শপথবদ্ধ রাজনীতিবিদ হতে। সেই স্বাধীনতা আমাদের দেশে মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আর আমার দেশে সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে জজ সাহেবরা যেটা নিজেদের বিদ্যা বুদ্ধি দিয়ে, নিজেদের প্রজ্ঞা দিয়ে, মেধা দিয়ে যে রায় দেন, সেখানে সরকারের কোনো কিছু করার থাকে না। এবং বাংলাদেশে সরকারই সবচেয়ে বেশি আপনার মামলায় পক্ষ এবং সরকারই সবচেয়ে বেশি হেরে যায়। এটাই আপনাদের মাথায় রাখতে হবে। যদি সরকার এত মামলায় না হারতো তাহলে বলতে পারতেন যে সরকার তার সব মামলায় জিতে যাচ্ছে। স্টাডি করে দেখেন, সরকারের বিরুদ্ধে রায় বেশি হয়।
পরিবার প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস, লঞ্চ ও ট্রেনে করে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। সকাল থেকেই ট্রেনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। ঈদে বাড়ি যেতে অনেকে আবার বেছে নিয়েছেন নদীপথ। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রচুর যাত্রী সমাগম দেখা গেছে। এদিকে যাত্রী বোঝাই হলেও লঞ্চ না ছাড়ার অভিযোগ করছেন যাত্রীরা। এ কারণে যাত্রীদের সঙ্গে লঞ্চ কর্তৃপক্ষের সংঘাত হতে দেখা গেছে। অন্যদিকে সকাল থেকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সহ অন্যান্য বাস টার্মিনালগুলোতে যাত্রী চাপ দেখা গেছে। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের ঈদের নামাজে নিরাপত্তা এবং দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জানান, কোনো হুমকি না থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি রয়েছে। র্যাব ডিজি বলেন, ঈদুল আজহা উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে র্যাব ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। আমি তো নিরাপত্তা ব্যবস্থার কোনো থ্রেট দেখছি না। আমি তো আল্লাহর রহমতে আপনাদের আল্লাহর রহমত যে আমরা কোনো রকমের থ্রেট বোধ করছি না। নিরাপত্তা তো প্রয়োজন নেই। এত জায়গাতে আমরা তো সারা জীবন ঈদের নামাজই তো কেন এত নিরাপত্তা? এত নিরাপত্তা তো সারা দেশের সমস্ত জায়গায় সব জামাতে তো দেওয়া সম্ভব না। আমরা আমাদের র্যাব সহ পুলিশের যারা বিভিন্ন কাজ করছেন তাদের সীমিত সামর্থ্য অনুযায়ী সব জায়গায় চেষ্টা করছেন। আমাদের সারা বাংলাদেশের সমস্ত ঈদের জামাতে তো নিরাপত্তা ব্যবস্থা দেওয়া সম্ভব না, বাট আমরা মনে করি যে নিরাপদ অবস্থায় আমরা বাস করছি, একটা সুন্দর নিরাপত্তা অবস্থার মধ্যে বাস করছি। বাট যে সমস্ত জায়গায় যদি মনে হয় আমাদের যে এখানে জনসমাগম বেশি একটু আমাদের জন্য থ্রেট রয়েছে, সেখানে আমাদের ব্যবস্থা থাকবে। তো আমরা আশা করি আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে নিরাপদে আমরা আমাদের ঈদের জামাত গুলো শেষ করতে পারি। আমরা তো এটা খুবই প্রত্যাশিত আমাদের সবার কাছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মারা গেছে নিশ্চিত হামে এবং বাকি ৯ জন মারা গেছে হাম সন্দেহে বা হামের উপসর্গ নিয়ে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,১৩৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এই পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫৫৫ জন শিশু। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত ২ মাসে সারা দেশে ৫৫৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৮ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৬৭ জন। একই সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮,৭৭২ জন, আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৬,০২৩ জন। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। দুপুরে মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফিরোজ মাহমুদ, তার স্ত্রী মনিরা বেগম এবং শিশুকন্যা জান্নাত আক্তার। বিষয়টি নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ফিরোজ মাহমুদ মোটর সাইকেল যোগে তার স্ত্রী মনিরা বেগম ও তার শিশু সন্তান জান্নাতকে নিয়ে উজিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ডে মোটরসাইকেলটি থামিয়ে রাখা হয়। এ সময় বরিশালগামী একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ফিরোজ মাহমুদ, স্ত্রী মনিরা বেগম এবং কন্যা শিশু জান্নাত নিহত হয়। এদিকে ঘটনার পরপরই ঘাতক বাসটি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। তবে চালক হেলপার কৌশলে পালিয়ে গেছে উল্লেখ করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। রংপুর মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে গত ১ মাসে ৪৪২ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। দুপুরে কমিশনার হল রুমে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১১০ জন, মাদক মামলার ৮৭ জন এবং অন্যান্য মামলার ২৪৫ জন রয়েছেন। এ সময় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা, ১,৪৭৫ পিস ইয়াবা, ৮৮ বোতল ফেন্সিডিল, হিরোইন, মরফিন ইনজেকশন ও
চোলাই মদ জব্দ করা হয়। পুলিশ কমিশনার বলেন, নগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। পাশাপাশি রংপুরবাসী ও গণমাধ্যম কর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। আমাদের মাদক মামলা হয়েছে প্রায় 200-এর বেশি গত এক মাসে। উদ্ধার হয়েছে 8 কেজি গাঁজা, 1475 পিস ইয়াবা, 88 বোতল ফেন্সিডিল, 3.2 গ্রাম হিরোইন, মরফিন ইনজেকশন 25 পিস, চোলাই মদ 31 লিটার। এই রংপুর মেট্রোপলিটন এলাকায় আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান এটা অব্যাহত আছে, এটা চলবে। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যে বা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্য এই অঞ্চলের শক্তিগুলো আর কোনো ঢাল হিসেবে কাজ করবে না এবং উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের জন্য কোনো নিরাপদ আশ্রয়স্থল থাকবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। মঙ্গলবার নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গত 3 মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে যখন দুই পক্ষ একটি সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা বা খসড়া নিয়ে আলোচনা করছে, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এমন শক্ত অবস্থান ও বার্তা এলো। এর আগে চলতি বছরের মার্চে মুজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত একবারের জন্য জনসম্মুখে আসেননি। মূলত কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য থেকে ডিজিটাল মাধ্যম ও বার্তার সাহায্যেই তিনি নিজের সিদ্ধান্তগুলো প্রকাশ করছেন বলে বিবৃতিতে জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানকে আব্রাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও সম্পর্ক স্বাভাবিক করতে দেশগুলোর এই জোটে যুক্ত হওয়া উচিত। ট্রাম্প জানান, এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট দেশগুলোর নেতাদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও, যারা আগেই আব্রাম অ্যাকর্ডসে স্বাক্ষর করেছে। তবে পাকিস্তান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এদিকে গাজায় চলমান যুদ্ধের কারণে মুসলিম বিশ্বে ইসরায়েল বিরোধী জনমত থাকায় নতুন করে কোনো দেশ এই চুক্তিতে যোগ দেবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এর আগে 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে প্রথমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলকে স্বীকৃতি দেয়, পরে মরক্কো ও সুদানও এতে যোগ দেয়। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। পূর্ণশক্তির দল নিয়ে আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-20 সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত হতে জুনের প্রথম সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। ঈদ শেষে ব্যস্ততা শুরু হবে সাদা বলের ক্রিকেটারদের। টিম ম্যানেজমেন্টের সূত্র জানিয়েছে, আগামী 1 জুন অস্ট্রেলিয়া সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করবে বিসিবি। তবে যেহেতু ফরম্যাট ওয়ানডে 9 জুন ডিপিএল এর 8ম রাউন্ডের ম্যাচে নিজ নিজ দলের হয়ে খেলার সুযোগ পাবেন ক্রিকেটাররা। এটাকেও প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। ওই রাউন্ড শেষে আগামী 3 থেকে 4 জুন জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন সাদা বলের ক্রিকেটাররা। বিশ্বকাপ শুরুর অল্প সময় আগে ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন মেসি। শঙ্কা জেগেছিল তার বিশ্বকাপ খেলা নিয়েও। তবে স্বস্তির ব্যাপার হলো, মেডিকেল রিপোর্টে এসেছে ভালো খবর। লিওনেল মেসিকে নিয়ে এই আনন্দের খবরটি দিয়েছে ইন্টার মায়ামি। স্থানীয় সময় সোমবার ইন্টার মায়ামি জানিয়েছে, মেসির হ্যামস্ট্রিংয়ে মাংসপেশিতে কেবল টান পড়েছে, নেই বড় কোনো ইনজুরি। যদিও আর্জেন্টাইন সুপারস্টার কবে ফিরতে পারবেন সেটা নিশ্চিত করেনি মেজর লিগ সকার ক্লাব। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে 6-4 গোলে জয়ের ম্যাচে 73 মিনিটে বাঁ উড়ো চেপে ধরে মাঠ ছাড়েন মেসি। এদিকে আগামী 11 জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপের 6ষ্ঠ দিন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জঙ্গল সলিমপুরের সন্ত্রাসীদের নির্মূল করা হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে ঘরমুখো মানুষ। এবং ঈদ উল আজহাকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো হুমকি নেই বললেন র্যাবের মহাপরিচালক। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।